2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন। চূড়ান্ত হয়েছে নির্বাচনের দিনক্ষণ। এখন কেবল সময়ের অপেক্ষা। আর মাত্র কয়েক মাস পর 2026 সালের ফেব্রুয়ারিতে দেশবাসী যাবে ব্যালটের কাছে, বেছে নেবে আগামী দিনের নেতৃত্ব। নির্বাচন ঘিরে ইতিমধ্যে দেশের রাজনীতি হয়েছে সরগরম। সবাই নিজেদের দাবি দাওয়া পেশ করছে। জামায়াত বলছে পিআর পদ্ধতির কথা, বিএনপি বলছে প্রচলিত পদ্ধতির কথা। তাই প্রশ্ন উঠছে, আগামী নির্বাচন ঠিক কোন কোন নিয়মকানুন মেনে হবে, আর এই নির্বাচন কতটাই বা গ্রহণযোগ্য হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যেন কমিশন আগামী রমজান মাস শুরুর আগে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে একথা জানিয়েছেন। কিন্তু এ ভোটের রূপরেখা নিয়ে তিনি কোনো কথা বলেননি। তাই অনেকে জানতে চাচ্ছেন, ভোট কিভাবে হবে, ব্যালট পেপারে নাকি ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ইভিএম ব্যবহারে দীর্ঘদিন ধরে এই বিতর্ক আছে। 2018 সালে নির্বাচনের সময় ব্যাপকভাবে ইভিএম ব্যবহৃত হয়েছিল, কিন্তু ফলাফলের স্বচ্ছতা নিয়ে তখন থেকে প্রশ্ন উঠেছিল। বর্তমান বাস্তবতায় কমিশনের হাতে পর্যাপ্ত ইভিএম নেই, যন্ত্র মেরামতের জন্য বাজেটও মেলেনি। ফলে তারা ব্যালট ব্যবস্থায় ফিরে যাচ্ছে। 2018 সালে 1.5 লাখ ইভিএম কিনেছিল নির্বাচন কমিশন। এসব যন্ত্রের আয়ুষ্কাল হওয়ার কথা 10 বছর, কিন্তু 5 বছরের মধ্যে 1 লাখের বেশি ইভিএম অকেজো হয়ে পড়েছে। যে প্রকল্পের অধীনে এই যন্ত্রগুলো কেনা হয়েছিল, সে প্রকল্পের মেয়াদ শেষ হতে চলেছে। ইভিএমগুলো রক্ষণাবেক্ষণেও প্রকল্পে কোনো অর্থ সংস্থান নেই। এখন এসব অকেজো ইভিএম দিয়ে নির্বাচন কমিশন কি করবে, তা নিয়ে তারা সিদ্ধান্তহীনতায় আছে। এ বিষয়ে নির্দেশনার জন্য সরকারের দ্বারস্থ হচ্ছে সাংবিধানিক এই সংস্থা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে ইভিএম কিনতে 3,825 কোটি টাকার ত্রুটিপূর্ণ প্রকল্প নিয়েছিল ইসি, যে কারণে এখন এই অবস্থা তৈরি হয়েছে। আবার অনেক বিশ্লেষক মনে করেন, ইভিএম ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কমে যাওয়াই এর পেছনে একটি বড় কারণ। কাজেই 2025 সালের ফেব্রুয়ারির নির্বাচন হবে পুরোপুরি ব্যালট পেপারে। এটাই এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য। এবার আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, সেটা হলো জাতীয় ও স্থানীয় নির্বাচন কি একসঙ্গে হবে। এই ধারণা মাঝে মাঝে আলোচনায় আসলেও সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা নেই। বাস্তবতা বলছে, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসাথে হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ স্থানীয় সরকার নির্বাচন নানা পর্যায়ে বিভাজিত থাকে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো সাধারণত আলাদা আলাদা সময় ও প্রস্তুতিতে সম্পন্ন হয়। যদিও কখনো কখনো কিছু উপনির্বাচন জাতীয় নির্বাচনের আশেপাশে রেখে গণতন্ত্রের উৎসব ধরনের একটা অবহ তৈরি করার কৌশল সরকার গ্রহণ করতে পারে। তবে জাতীয় ও স্থানীয় নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে এমন সম্ভাবনা ক্ষীণ। এখন আসা যাক আরেকটি গরম ইস্যুতে, সেটা হলো জামায়াত ইসলামীর দাবি। সম্প্রতি জামায়াত ঢাকায় এক শক্তিশালী সমাবেশ করে, যেখানে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে। এগুলোর মধ্যে সংস্কার ও বিচার যেমন আছে, তেমনি আছে পিআর পদ্ধতির নির্বাচনের কথা। নির্বাচন হতে হবে ভোটের অনুপাতে আসন বন্টন তথা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে। জামায়াত ইসলামের নেতাদের এমন বক্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন উঠেছে যে শেষ পর্যন্ত নির্বাচন পদ্ধতিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কই আগামী নির্বাচনকে সংকটে ফেলে দেয় কিনা। কারণ দেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপি দৃশ্যতই এই পিআর পদ্ধতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াত ইসলামী তাদের সমাবেশ থেকে এ পদ্ধতিতেই ভোটের পক্ষে তার অবস্থান আরও সুদৃঢ়ভাবে প্রকাশ করেছে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। বিএনপি সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে জামায়াতের এই তৎপরতাকে দেখছে নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে। দলটির নেতারা মনে করেন, সরকারের ঘনিষ্ঠ একটি অংশ নিজেদের স্বার্থে নতুন ইস্যু সামনে এনে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। অন্যদিকে জামায়াত বলছে, প্রচলিত পদ্ধতিতে জনমতের প্রতিফলন ঘটছে না বলে তারা পিআর পদ্ধতি চাইছেন। দলটির শীর্ষ নেতারা বলছেন, কোয়ালিটি নির্বাচনের জন্যই নতুন পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত বলে তারা মনে করেন। এমন পরিস্থিতিতে দুই পক্ষেরই বিভিন্ন রাজনৈতিক দলকে নিজেদের পক্ষে টানা এবং নিজেদের অবস্থানের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছে। বিশ্লেষকরা অবশ্য বলছেন, ক্ষমতা ভাগাভাগি সহ রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য সরকার কিংবা অন্য কারো উপর চাপ তৈরির জন্যই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিটি সামনে আনা হয়ে থাকতে পারে। তবে তারা এও মনে করেন যে নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে দূরত্ব না ঘুচলে সেটি আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সংকটে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এর আগে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হলেও তাতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিএনপি পিআর পদ্ধতিতে ভোটের প্রস্তাবকে আমলে নিতে রাজি নয়। অন্যদিকে জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। এ কারণেই প্রশ্ন উঠেছে যে নির্বাচন পদ্ধতি নিয়ে এই বিরোধ নতুন কোনো পরিস্থিতি জন্ম দেয় কিনা, যা আগামী বছরের প্রথমার্ধে সম্ভাব্য নির্বাচনকে সংকটে ফেলে দিতে পারে। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, বাংলাদেশের বাস্তবতায় শেষ পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন হবে এমনটা বলা মুশকিল।
তবে জামায়াতের দাবি অন্য দুটি বিষয়ে কিছু নমনীয়তা আসতে পারে। উদাহরণস্বরূপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে জামায়াতকে পরোক্ষভাবে সুযোগ দেওয়া যেতে পারে, যেমন নতুন রাজনৈতিক ব্যানারে অংশ নেওয়ার রাস্তা তৈরি করা। আবার আন্তর্জাতিক চাপের মুখে সরকার কিছু অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি করতে বাধ্য হতে পারে। এ অবস্থায় জামায়াতের দাবি পূর্ণ মাত্রায় বাস্তবায়নের সম্ভাবনা কম, কিন্তু আংশিকভাবে কিছু দাবি পূরণের চেষ্টা অস্বীকার করা যায় না। নির্বাচন নিয়ে আরেকটি ধোঁয়াশা রয়ে গেছে, সেটা হলো দেশের নিরাপত্তা পরিস্থিতি। দেশের আইন শৃঙ্খলা এখনো ঠিক হয়নি, তাই নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে বাংলাদেশে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, উদ্বেগ আর সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। নির্বাচন মানে এখানে শুধু ব্যালট পেপার বা ইভিএম নয়, এটা যেন রণক্ষেত্র। বাংলাদেশের ইতিহাস বলে নির্বাচনের সময় নিরাপত্তা বাহিনীগুলোর ভূমিকাই অনেক সময় ভোটের সুষ্ঠুতা নির্ধারণ করে দেয়। কিন্তু এসব বাহিনীর নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। পুলিশ, র্যাব, বিজিবি কিংবা এমনকি সেনাবাহিনী কারা কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে জনগণের মধ্যে ভীষণ অনিশ্চয়তা। অতীত নির্বাচনে দেখা গেছে যে শাসক দলের পক্ষাবলম্বন করে অনেক সময় বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার বা হয়রানি করা হয়েছে, মিছিল সমাবেশ করতে বাধা দেওয়া হয়েছে। এসব ঘটনা ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে, অংশগ্রহণ কমিয়ে দেয়, এমনকি সহিংসতার জন্মও দেয়। সেনাবাহিনী কি এবার মাঠে থাকবে? এটি একটি বড় প্রশ্ন। অনেক সময় সেনাবাহিনী নিরপেক্ষ এবং শক্তিশালী বাহিনী হিসেবে গণ্য করা হয়, যাদের উপস্থিতি ভোটারদের আস্থা বাড়ায়। কিন্তু গত নির্বাচনগুলোতে সেনা মোতায়েন হলেও তাদের ভূমিকা সীমিত ছিল। তারা স্ট্যাটিক ডিউটি করেছিল, কেন্দ্রের আশেপাশে অবস্থান করলেও ভোটে হস্তক্ষেপ করেনি। এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন, তবে সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি। র্যাব ও বিজিবি সাধারণত বড় ধরনের সহিংসতা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু এদের নিয়েও রয়েছে নানা বিতর্ক। রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ রয়েছে, বিশেষ করে বিরোধী দলগুলোর অভিযোগ থাকে নির্বাচনের সময় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করা হয়, আগেই গ্রেফতার করা হয়, কেন্দ্রে যাওয়ার আগেই বাধা দেওয়া হয়। র্যাব বা বিজিবির নাম শুনলেই তাই অনেকের মধ্যেই আতঙ্ক দেখা দেয়। অন্যদিকে পুলিশের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি ভোট কেন্দ্রের আশেপাশে তাদের উপস্থিতি থাকবে সবচেয়ে বেশি। কিন্তু বিগত বছরগুলোতে পুলিশের বিরুদ্ধে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা, মামলা, মিথ্যা অভিযোগ দেওয়ার যে ট্র্যাক রেকর্ড রয়েছে তা ভোটারদের আস্থা কমিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন দাবি করছে পুলিশ সহ সব বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে নির্দেশনা দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবতায় কি হবে সেটা ভোটের দিনই বোঝা যাবে। সব মিলিয়ে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অনেক কিছু চূড়ান্ত হলেও অনেক প্রশ্নের উত্তর এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। ব্যালট পদ্ধতির ঘোষণা কিছুটা স্বস্তি দিলেও দলগুলোর আস্থা ফেরাতে হলেও আরও অনেক কিছু করতে হবে সরকারকে। নির্বাচন একপাক্ষিক হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আরও খারাপের দিকে যেতে পারে। তাই এখন প্রশ্ন একটাই, এই নির্বাচন কি হবে আস্থা ফেরানোর সুযোগ, নাকি পুরনো ভুলের পুনরাবৃত্তি?